গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল পর্ব ১৭। চেয়ার সমেত উল্টে পড়ল গোপীনাথ। কয়েক সেকেন্ডের বিহ্বলতা থেকে সে চকিত পায়ে উঠে দাঁড়ালো। সোনালি সোনালি জায়গায় নেই, কাপটা রয়েছে শুধু। গোপীনাথের বাদিকটা রক্তে ভেসে যাচ্ছিল। না, সম্পূর্ণ বেঁচে যায়নি সে। বা কাত ফুরে বুলেটটা গেছে সামনে থেকে পেছনের দিকে। সামান্য কৌণিক হেরে ফেরে তার গলার নালি ছিঁড়ে বেরিয়ে যেতে পারত। আশ্চর্য এলো। এই গোপীনাথের ভয় যেন আরো কমে গেল। মাথা যেন আরো শীতল হয়ে কম্পিউটারের মতো কাজ করতে লাগল। প্রথমেই সে ফুটলাইটটা নিভিয়ে দিল। বাঁদিকের জামা ক্রমে ভিজে যাচ্ছে আরো। গোপীনাথ বা হাতটা তুলতে পারছে এখনো, হাড় ভাঙেনি। ক্ষত শুধু কাঁধের পেশিতেই বলে মনে হচ্ছে। সোনালি অন্ধকারে সোনালি চকিত পায়ে সামনে এসে দাঁড়ালো। কোথায় গিয়েছিলে? জানালায় ওই হলুদ বাড়িটার ছাদ থেকে গুলি চালিয়েছে। দেখেছ? হ্যাঁ, একটা লোক, তার হাতে রাইফেল আফছান। দেখেও জানালায় দাঁড়িয়েছিলে? বাড়িটা চিনে রাখার দরকার ছিল। এখন চুপ করো। গোপীনাথ একটা শ্বাস ফেলল। হঠাৎ সোনালি বলল, তোমার কি হয়েছে বলো তো? নাথিং মাচ। তার মানে? তোমার জামা, মাই গড, কি হয়েছে? গুলি লেগেছে নাকি? চেঁচামেচি করো না, সামান্য চোট। সামান্য? সামান্য? ইউর ব্লিডিং লাইক হেল। কোথায় লেগেছে? কাঁধের চামড়া খসে চলে গেছে, সিরিয়াস নয়। সোনালি দৌড়ে শোয়ার ঘরে গিয়ে অ্যান্টিসেপটিক ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে এসে বলল, ড্রেসিং করতে হলে বাতি জ্বালতেই হবে। আমি উইন্ডোও দেখতে চাই। অবসন্ন গোপীনাথ জামাটা খুলে ফেলে সেটা দিয়েই ক্ষতস্থান চাপা দিয়ে বলল, যা খুশি করো, আজ রাতে আর হামলা হবে বলে মনে হয় না। বাতি জেলে অত্যন্ত তৎপরতার সঙ্গে সোনালি তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বাঁধল। বলল, ডিপ হয়ে কেটেছে, ডাক্তার ডাকতেই হবে। কাল সকালে দেখা যাবে। চলো, শুয়ে থাকবে। গোপীনাথ উঠতে যাচ্ছিল, ফোন বেজে উঠতেই ফোনটা ধরল। ভারী গম্ভীর গলাটা বলল, সরি মিস্টার বোস, এই ডাক্তার জন্য কিছু করার ছিল না। জানি, আমি কিছু মনে করিনি। আমি কি আসবো? আর ইউ ফিট? গুলিটা কাঁধে লেগে বেরিয়ে গেছে। চিন্তা করবেন না, আমার স্ত্রী আমাকে অ্যাটেন্ড করছে। সরি মিস্টার বোস, ডোন্ট বদার। এরকম তো হতেই পারে। একটা কথা বলবো? বলুন। ইউ আর অ্যান এক্সট্রিমলি কারেজিয়াস ম্যান। গোপীনাথ একটু হাসল। বলল, মরিয়ার সাহস, ওটাও তেমন ইম্পর্ট্যান্ট কিছু নয়। কাল সকাল ৮টায় একজন ডাক্তার আপনাকে দেখতে আসবেন। ডক্টর বিনয় দাশগুপ্ত, খুব নামকরা ডাক্তার। এত তাড়াতাড়ি ডাক্তার ঠিক করে ফেললেন? করাই ছিল, আপনার যে কোনো ইভেন্চুয়ালিটির জন্য। পেইন কিলার বা আর কিছু লাগবে? না, সহ্য করা যাবে। বাইডেন বাই। সোনালি তাকে দাঁড় করিয়ে বলল, আমার কাঁধে ভর দেবে? না, দরকার নেই, সব ঠিক আছে। অনেকটা রক্ত গেছে, তোমার দুর্বল লাগার কথা। লাগছে না, আমার হয়তো বাড়তি রক্ত আছে। তাকে শোয়ার ঘরে এনে সোনালি জানালার পর্দাগুলো ভালো করে টেনে দিয়ে বলল, কাচের জানালা খুব বাজে জিনিস। হ্যাঁ, ফুটলাইট জ্বালানো আমার উচিত হয়নি। ওই আলোতে আমাদের দেখতে পেয়েছে। এখন তুমি ঘুমো দয়া করে। আর তুমি আমাকে নিয়ে ভেবো না। ভাবতে চাইছে কে? ভাবিয়ে তুলছ বলে ভাবছি। শোনো, আমি তোমার স্ত্রী নই। নত, হঠাৎ কথাটা উঠেছে কেন? ফোনে কাকে যেন বললে? আমার স্ত্রী আমাকে অ্যাটেন্ড করছেন। কেন বললে? আত্মরক্ষাতে বলা। ঘরে বয়সের একজন স্ত্রীলোক, তারপর তার একটা লজিক্যাল কারণ থাকবে তো। সেই জন্যই বললে? হ্যাঁ। সত্যি কথাটা বললেই পারতে, ওরা বোধহয় সবই জানে। তাও ঠিক। এবার ঘুমোও, ঘুমের ওষুধ খাবে? না,
আমার ঘুম আসবে এমনিতেই, টেনশন নেই। তুমি খুব ঠান্ডা রক্তের মানুষ। কেন বলো তো? গুলি খেলে অথচ নির্বিকার। মেবি আই এম ইকুয়ালি ডেঞ্জারাস। সুপ্রভাত রোজমারি। জো, তোমার কি খবর? কই কারখানা দেখতে এলে না তো? একটা ছোট্ট বাধা হয়েছে। রোজমের একটু নিশ্চিন্ত হলে জো তার দলবল নিয়ে কারখানা দেখতে আসুক, এটা সে চাইছে না মনে প্রাণে। সে একটা শ্বাস মোচন করে বলল, তাই বলো, কিসের বাধা? আমার এক সঙ্গী মারা গেছে। একটু অবাক হয়ে রোজমারি বলে, তাই বুঝি, কি করে মারা গেল? খুব ভালো করে জানি না, তবে মনে হচ্ছে যতদূর তার হন্তা স্বয়ং গোপীনাথ বসু। জীবনে এমন অবাক কমই হয়েছে রোজমারি। বলল, গোপীনাথ বসু খুন করেছে? হ্যাঁ, তাও আবার একজন পেশাদার খনিকে। কিভাবে? আমার কথা রেকর্ড করছো না তো? না না, কি যে বলো। তাহলে বলতে পারি, ডিউক একজন পেশাদার খুন, হাই রিডিং। সে পৃথিবীর সব বড় বড় শহরে খুন করে এসেছে। এ ব্যাপারে তার প্রতিভা ছিল প্রবাদের মতো, তার ব্যর্থতার কথা শোনাই যায় না। রোজমেরি আর একটা স্বস্তির শ্বাস ছাড়ল। গোপীনাথ অন্তত একটা খুনিকে সরিয়েছে। তারপর বলো, গোপীনাথের ডেরাটা আমরা খুঁজে বের করেছি। দেখলাম গোপীনাথ যেন বিপদকে নিমন্ত্রণের চিঠি দিয়ে বসে আছে। তার বাড়ির দুদিকে রং করার জন্য বাঁশের সিঁড়ি তৈরি করা হয়েছে। ডিউক বলল তার নিউ ইয়র্কে ফিরে যাওয়ার তাড়া আছে, গতকাল বিকেলের প্লেন ধরবে। তাই সে দুপুরে কাজ হাসিল করবে বলে বাঁশের সিঁড়ি বেয়ে উঠে গেল। গুলিও চালিয়েছিল। আমরা দূরবীন দিয়ে দেখেছি, কিন্তু গোপীনাথ দৌড়ে এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ব্যাস? হ্যাঁ, ব্যাস। খুব সাদামাদা ব্যাপার না? এত প্রতিভাবান খুনিকে এনেও হলো না? না, কিন্তু শোনো রোজমারি, গোপীনাথকে মারতে আমরাই শুধু আসেনি, আরো লোক এসেছে। কাল মধ্যরাতে তার ওপর আরো একটা অ্যাটাক হয়। এবার সে বেঁচে যায়নি। সর্বনাশ! কি হয়েছে লোকটার? মারা গেছে? না, লোকটার বেড়ালের প্রাণ। আহত বটে, তবে বেঁচে আছে। সত্যি কথা বলো? সত্যিই বলছি। তুমি কি বিশ্বাস করবে যে রাতে গুলি খেয়েও লোকটা আজ ভোর 5টার কাছাকাছি একটা বাড়ির ছাদে উঠে গিয়েছিল। ভোর 5টায় কাছাকাছি একটা বাড়ির ছাদে উঠে গিয়েছিল। কেন? ওই বাড়ি থেকে তাকে গুলি করা হয় টেলিস্কোপিক রাইফেলে। ছাদে সম্ভবত একটা বুলেটের খোল ছাড়া কিছু পায়নি সে। তো এটা কারা করেছে? তা তো জানি না, আমরা বিদেশি। এদেশে এত তাড়াতাড়ি তথ্য সংগ্রহ করা অসম্ভব। আরও কথা আছে। কি কথা জো? গোপীনাথ বসুর সঙ্গে একজন মহিলা আছেন, খুব সুন্দরী। সে কে জানো? না তো। কে হতে পারে? কি করে বলবো? আমরা জানতে চাই মহিলাটা কি ওর নিরাপত্তা রক্ষী? এসব কথা আমাকে কেন জিজ্ঞেস করছো জো? আমি তো এখনো গোপীনাথের কলকাতার ঠিকানাটাও জানি না। ঠিকানা জানলেও লাভ নেই, তুমি গোপীনাথকে বাঁচাতে পারবে না। সে এখন ঘোর বিপদে। কাল মধ্যরাতে যে বা যারা তাকে লক্ষ্য করে গুলি চালায়, তারাও পেশাদার। জো, তোমাকে একটা কথা বলবো। বলো। তোমরা চেষ্টা করো না গোপীনাথকে ছেড়ে দাও। রোজমারি, মানুষ মেরে কি আমার আনন্দ হয় বলে তোমার ধারণা? তা নয়। আমরা যাদের হয়ে কাজ করি তাদের হুকুম তামিল করা ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। তো কি এতটাই খারাপ হয়ে গেছো জো? কোনটা খারাপ কোনটা ভালো সেটাই তো এখন বিতর্কের বিষয়। পুরনো সব ধারণাকে নতুন করে নেড়েচেড়ে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে সার্ভাইভালের সত্ত্ব পূরণ করতে গেলে আমাদের পুরনো ধারণা বর্জন করতেই হবে। এটা হলো বৌদ্ধিক যুগ। বুদ্ধি যার যত বেশি সে তত ভালোভাবে বাঁচে। নৈতিকতার কানাকড়ি দান নেই। বক্তৃতা দিও না জো। তুমি যা বলছো তুমি নিজেও তা বিশ্বাস করো না। আগে করতাম না, আজকাল আমার মগজ ধোলাই হয়ে গেছে। শোনো রোজমারি, আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। যে কাজের ভার আমাদের দেওয়া হয়েছে তা আমাদের শেষ করতেই হবে, নইলে বিপদ।
তার মানে তুমি আবার চেষ্টা করবে? এখনই না, কারণ ডিউকের আকস্মিক মৃত্যুতে আমাদের কর্মসূচি ওলটপালট হয়ে গেছে। কিরকম? পুলিশ ডিউককে ট্রেস করতে গিয়ে আমাদের খুঁজে বের করবেই। তারপর আমরা পড়ে যাব সাংঘাতিক জটিলতায়। সুতরাং ডিউক মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে বিকেলেরই একটা ফ্লাইট ধরে কলকাতা থেকে পালিয়েছি। কোথায় পালালে? আপাতত আমস্টারডামে। এত তাড়াতাড়ি? এসব কাজের সময় একটা মস্ত বড় জিনিস। রোজমেরি একটা গভীর শ্বাস ফেলে বলল, তুমি তাহলে কলকাতায় নেই? না রোজমারি, খুনটা করার পরেই আমাদের বিকেলের ফ্লাইট ধরার কথা ছিল। আমরা সে ফ্লাইটটাই ধরেছি। তবে আমাকে আবার খুব শিগগিরই দেখতে পাবে কলকাতায়। তুমি ফিরে আসবে? আসতেই হবে, তবে অন্য নামে, অন্য পাসপোর্টে। সঙ্গে থাকবে আরেকজন খুনি। যদি না ততদিনে গোপীনাথ আরও কারো কাছে খুন না হয়ে যায়। খুন হলে? তাও আসবে। তোমার কারখানার বিষয়ে আমাদের কৌতূহল তো শেষ হয়নি। শোনো জোকলাইন, তোমাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আমাদের কারখানাটা বিক্রি করে দিতে হবে। অনেক খদ্দের ঘোরাঘুরি করছে। বেচে দিয়ে আমি আর মনোজ ফের জার্মানিতেই চলে যাব। সেটা বোকার মতো কাজ করা হবে রোজমারি। তোমার ইন্ডাস্ট্রিয়াল অ্যালয় যে একদিন কোটি কোটি ডলার রোজগার করবে, এটা তোমার জানা উচিত। আমার টাকা দরকার নেই, দরকার শান্তিতে বেঁচে থাকার। তাই কি রোজমারি, তুমি কি শান্তি সত্যিই ভালোবাসো? রোজমারি একটু চুপ করে থেকে বলল, তুমি নিশ্চয়ই আমার অতীত নিয়ে ফের কথা শুরু করবে না? না। তবে রোজমারি সম্পর্কে আমার একটা পরিষ্কার ধারণার হিসেব নিকেশ আছে, সেটা ভুলে যেও না। কি চাও জো? তাই অদূর ভবিষ্যতে আমি গেলে আমাকে সাহায্য করো। তুমি কবে আসবে? হয়তো পরশু বা তার পরের দিন। এত তাড়াতাড়ি? এ কাজে দেরি করা সম্ভব নয়। ফোন রেখে দিল জো। রোজমারি কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ ফের ফোনটা তুলে নিল। মনোজ, বলো। সোনালি কি আজ অফিসে এসেছে? না, কেন বলো তো? কোনো খবর দিয়েছে? হ্যাঁ, ফোন করে জানিয়েছে কি যেন জরুরি কাজ, আসতে পারবে না। তোমার ঘরে কেউ আছে? হ্যাঁ। ০.৫ ঘন্টা পর আমি যাচ্ছি তোমার ঘরে। ফ্রি থেকো। ঠিক আছে। আধ ঘন্টা চুপচাপ বসে রইল রোজমারি। ভাবলো আর ভাবলে। তারপর উঠে ধীর পায়ে করিডোর পেরিয়ে লন এবং লন পেরিয়ে মেন বিল্ডিংয়ে ঢুকে সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। সরাসরি মনোজের ঘরে না গিয়ে সে গিয়ে ঢুকল সোনালির ঘরে। সাজানো ছোট্ট অফিস ঘর, কম্পিউটার থেকে শুরু করে সবকিছুই খুব পরিচ্ছন্ন, হাতে গুছিয়ে রাখা। রোজমারি সোনালির টেবিলটা একটু খাটল। সোনালির চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে রইল রোজমারি। বাঙালিরা খুব রোমান্টিক জাত। এরা সহজে সম্পর্ক কেটে ফেলতে পারে না। মূল্যবোধ বা আবেগ একটু বেশি বোধ হয়। সোনালি না হলে কেনই বা গোপীনাথকে সঙ্গ দিচ্ছে? জোকলাইন গোপীনাথের যে সুন্দরী সঙ্গিনীর কথা বলেছিল তা যে সোনালি ছাড়া আর কেউ নয়, এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। ব্যাপারটা তার খারাপ লাগছে না, এরকমও হয় তাইলে। রোজমারি আপন মনেই একটু হাসল। তারপর উঠে পাশের দরজা দিয়ে মনোজের ঘরে ঢুকল সে। মনোজ তার জন্যই অপেক্ষা করছিল। বলল, কি ব্যাপার? গোপীনাথের ওপর কাল দুবার হামলা হয়েছে। দুবারই রাইফেল চালানো হয় তার ঘরে। সে চোট পেয়েছে। মনোজ অবাক হয়ে বলল, কি করে জানলে? জানলাম, সূত্র বলা যাবে না। মনোজ মাথা নেড়ে বলল, গোপীনাথ ইজ এ লস্ট কেস। হাল ছেড়ে দিচ্ছ কেন? গোপীনাথ ইজ এ গুড সার্ভাইভার। মনোজ মাথা নেড়ে বলে, ওটা কোনো ভরসার কথা নয়। শোনো, আমার কাছে খবর আছে সোনালি এখন গোপীনাথের কাছে রয়েছে। বটে, বলে মনোজ খুব বিস্ময় প্রকাশ করল। গোপীনাথকে বাঁচানোর একটা চেষ্টা আমাদের করতেই হবে। কি ভাবো? তুমি ওর ঠিকানাটা সুব্রতর কাছ থেকে আদায় করো। তারপর চলো তার সঙ্গে কথা বলি। সবাই মিলে একটা কিছু ঠিকঠাক করা যাবে। কিন্তু তার আগে প্রশ্ন, গোপীনাথ পুলিশের সাহায্য নিচ্ছে না কেন?
বুদ্ধিমান বলেই নিচ্ছে না? পুলিশটার প্রোটেকশনের কোনো ব্যবস্থা করতে পারবে বলে তোমার মনে হয়? তুমি সুব্রতকে ডাকো। মনোজ কিছুক্ষণ গুম হয়ে বসে ফোন তুলে সুব্রতকে ডাকল। সুব্রত এসে হাজির হতে 5 মিনিটও লাগল না। বলুন স্যার। সুব্রত বিনা ভূমিকায় বলছি, তুমি কি গোপীনাথের উপর লেটেস্ট হামলার পথ জানো? সুব্রত গম্ভীর হয়ে বলল, জান। কাল দুপুরে এবং মধ্যরাতে দুবার অ্যাটাক হয়েছে। গোপীনাথ ইজ এ স্ট্রবন পারসন, আমরা তার সঙ্গে একবার দেখা করতে চাই। সুব্রত কাঁধ ঝাঁকিয়ে বলল, ইট ডিপেন্ডস অন হিম, উনি চাইলেই সেটা সম্ভব। মনোজ মনোজ ফোনটা দেখিয়ে দিয়ে বলল, টক টু হিম প্লিজ। রোজমারি বাধা দিয়ে বলল, না, আমাদের সামনে নয়, আপনি বরং সোনালির ঘরে যান, ওখান থেকে ফোনটা করুন। সুব্রত গেল। 2 মিনিট বাদে ফিরে এসে বলল, ইটস ওকে স্যার, এখন 3টা বাজে, আমাদের 4টার মধ্যে পৌঁছতে হবে। গোপীনাথের ফ্ল্যাটের সব জানালায় মোটা পর্দা টানা, ঘরগুলো প্রায় অন্ধকার। ব্যবস্থা করেছে সোনালি। পর্দাগুলো ছিল একটা ডিভানের খোলের মধ্যে। সেগুলো বের করে পেলমেটের রডে ভরে এত বড় ফ্ল্যাটে সবকটা জানালা ঢাকা দিতে প্রচণ্ড পরিশ্রম গেছে তার। শুধু তাই নয়, অবাধ্য ও চঞ্চলমতি গোপীনাথকে সামলাতেও রীতিমতো হিমশিম খেয়েছে সে। ভোরবেলা ঘুম থেকে উঠেই গোপীনাথ চুপিসারে বেরিয়ে যায়। সোনালি 6:30টায় উঠে তাকে খুঁজে না পেয়ে ভীষণ ঘাবড়ে দারোয়ানের কাছে গিয়ে খোঁজ নেয়। তারা জানায় গোপীনাথ ভোর 5টা নাগাদ বেরিয়ে গেছে। সোনালি তখন রাগে হাত পা নিষ্পিস করছিল লোকটার আক্কেল লেখে। যখন চারদিক থেকে টেলিস্কোপিক রাইফেল আর খুনির চোখ ওকে তাক করছে, তখন পাগলটা এমন নেলাখ্যাপার মতো বেরিয়ে যায় কোন সাহসে। যাই হোক, দুশ্চিন্তার অবসান ঘটিয়ে 7:30 নাগাদ গোপীনাথ ফিরল, হাতে বাজারের থলি। সোনালি রাগে ফেটে পড়ল। কোথায় গিয়েছিলে তুমি? শান্ত গলায় গোপীনাথ বলল, ক্যাটারের রান্না বড্ড একঘেয়ে লাগছে, বড্ড রিচ, ভাবছি আজ থেকে আমরা রান্না করে খাবো। চোখ কপালে তুলে সোনালি বলল, সেজন্য তুমি বাজারে গিয়েছিলে? কেন, বাজার তো আমি করতে পারতাম। গোপীনাথ তখন পকেট থেকে একটা কার্তুজের খোল বের করে হাতের তেলোই মেলে সোনালির চোখের সামনে বলল, এটার জন্য। কি ওটা? কার্তুজের খোল, ওই হলুদ বাড়িটার ছাদে বেলা। সোনালি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল, তারপর বলল, তুমি একা গিয়ে ও বাড়ির ছাদে উঠেছিলে? গোপীনাথ হেসে বলল, ইজি, ওটা একটা 3rd গ্রেড ভাড়াটে বাড়ি, উঠে গেলাম, কেউ বাধা দিল না। ধন্যি তোমাকে। ঘণ্টাখানেক তাদের কথা বন্ধ ছিল। কথা চালু হলো বেলা 9টায় 2 কাপ গরম কফি সহযোগে, খুব সতর্কতার সঙ্গে। ব্যথাটা কেমন আছে? নেই দামো। ডাক্তার আসবে, তৈরি থেকো। হ্যাঁ। হ্যাঁ, আমি আজ রান্না করব। বাহ, খুব আহ্লাদ দেখছি। কিছু করতে ইচ্ছে করছে। করার অনেক কিছু আছে। কি করব বলো তো? সোনালি হাই তুলে বলল, ঘুমো। ঘুমাবো? এখন ঘুমাবো কেন? তোমার বিশ্রাম দরকার, অনেক ধকল গেছে। দূর, এসব ঘটনা আমি গায়ে মারছি না। যখন ডোরবেল বাজল, অর্থাৎ আরো 8 ঘন্টা পর, তখন দরজাটা খুলতে একটু দেরি হলো তাদের, কারণ ক্ষণবদ্ধ আলিঙ্গন থেকে তারা বিচ্ছিন্ন হতে পারছিল না কিছুতেই। ডোরবেল বেজেই যাচ্ছিল, কিন্তু তারা তবু কেউ উঠল না। সোনালি গোপীনাথের কপাল থেকে কয়েক গুছি চুল হাত দিয়ে সরিয়ে বলল, ডোরবেল বাজছে, কানে যাচ্ছে না বুঝি? বাজুক। সোনালি হাসল, যদি জরুরি দরকারে কেউ এসে থাকে? ফিরে যাক। কাছাকাছি, বড্ড কাছাকাছি তাদের মুখ, পরস্পরের শ্বাস মিশে যাচ্ছে পরস্পরের সঙ্গে। গোপীনাথ রুদ্ধ কণ্ঠে বলল, বলতে গেলে এটাই আমাদের প্রথম প্রেম, তাই না? তোমার প্রথম, কিন্তু আমার নয়। আমি সেই কবে থেকে তোমাকে ভালোবেসে মরেছিলাম, বিয়ের রাতে। একটু লজ্জা পেয়ে গোপীনাথ বলল, আমি তখন পারিং সায়েন্টিস্ট, মাথায় যে কত দুশ্চিন্তা।
বিয়েটাকে তখন মনে হয়েছিল একটা বাড়তি দায়িত্ব। তোমার মনে আছে, বিয়ের পর বউ ভাতের রাতেই আমাকে জেনেভার প্লেন ধরতে হয়েছিল। থাকবে না? যা রাগ হয়েছিল। তখন ওরকমই ছিল আমার জীবন এবং মনোভাবও। হাইলি কম্পিটিটিভ দুনিয়া এবং সেই সঙ্গে আমার জেদ। কিন্তু এখন আমি অন্যরকম লোক, না? মনে তো হচ্ছে। ডোরবেল থেমে গেছে। দুজন দুজনের দিকে পলকহীন চেয়ে বসে রইল। দুনিয়া মুছে গেছে। বিপদ-আপদ, জীবন-মৃত্যুর প্রশ্নও থেমে আছে একটু দূরে। এবার ডোরবেল নয়, টেলিফোন বাজল। টেলিফোনটাকে উপেক্ষা করল তারা। সোনালির ঠোঁটের সরিয়ে গোপীনাথ বলল, কারা এরকম বেরসিক বলো তো? সোনালি অলস বিহ্বল গলায় বলল, ওরা কাজের লোক। আমাদের কি আজ আর কিছু করা উচিত? সোনালি হাসল। তারপর গোপীনাথের দুখানা হাতের বন্ধন থেকে নিজেকে নরমভাবে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। দাঁড়াও, দেখি কার এত জরুরি দরকার। টেলিফোন কানে তুলতেই একটা মোলায়েম গলা বলল, এনজয়িং দ্য লাইফ। সামান্য হাসিরও শব্দ হলো। গা জ্বলে গেল সোনালির। বলল, কে বলুন তো আপনি? একবার পরিচয় হয়েছিল। আমার নাম সুধাকর দত্ত। সোনালি একটু থমকে গিয়েছিল। বলল, ও, কি ব্যাপার? কেমন আছেন বলু? ভালোই। আপনি বেশ বুদ্ধিমতী। ঘরের জানালাগুলো মোটা পর্দায় ঢেকে দিয়ে ভালো কাজ করেছে। গোপীনাথ বাবু এতটা কেয়ারফুল না। উনি তো ভাবনা চিন্তা বেশি করেন। আপনাদের কি তাহলে ভাব হয়ে গেল? কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। গোপীনাথ বাবুকে বলবেন ডায়েরিটা উদ্ধার করা গেছে। আপনি ওর সঙ্গে কথা বলুন না। দিন তাহলে। If he is not terribly busy wiping lipstick from his lips. একটু রাঙা হয়ে সোনালি বলল, আমি লিপস্টিক মাখি না। আপনি খুব অশুভ হলো। বলে টেলিফোনটা গোপীনাথের বাড়ানো হাতে ধরিয়ে দিয়ে সোনালি চাপা গলায় বলল, কিসব বলছে এ মা? গোপীনাথ একটু হাসল। বলল, আমার বউকে লজ্জায় ফেলেছেন কেন? হঠাৎ ও পাশে সুধাকরের গলাটা একটু বিষণ্ণ শোনাল। লজ্জাটা যে এখনো দুনিয়ার আনাচে কানাচে একটু আধটু রয়ে গেছে, সেটা ভাবলে বড্ড খুশি হই। বুঝলেন? এই বেহায়া নির্লজ্জ পৃথিবী যত বেআব্রু হচ্ছে, তত আমাদের মতো বুড়ো মানুষেরা মুষড়ে পড়ছি। আপনি আবার বুড়ো হলেন কবে? হচ্ছি মশাই, হচ্ছি। অভিজ্ঞতারও তো একটা বয়স আছে। বুঝেছি আপনি এচড়ে পাচ্ছেন। যা বলেছে কিলিয়েই কাঁঠাল পাকানো হয়েছে। এনিওয়ে, ডায়েরিটা উদ্ধার হয়েছে। আহ, বাঁচা গেল। কোথায় পাওয়া গেল? লম্বা ইতিহাস। অত শুনে কাজ নেই, শুধু বলে রাখি 7টা খুন এবং গোটা 2 জখমের পর ডায়েরিটা উদ্ধার হয়েছে একটা ব্যাংকের লকার থেকে। সেটা সহজে হয়নি, অনেক কাঠখড় পুড়িয়েই তবে হয়েছে। জিনিসটা কবে পাবো? পাবেন কি করে? 2 ঘন্টা ধরে ডোরবেল বাজিয়ে এসেছি একটু আগে। অন্য লোক হলে ধরে নিত আপনারা ঘরে নেই। কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে আপনারা দুটি বিচ্ছিন্ন স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা হয়তো বহুদিন পর পুনর্মিলিত হওয়ায়। একটা গলা খাকারি দিয়ে থামল সুধাকর। গোপীনাথ একটু হেসে বলল, মোটেই তা নয় দাদা সাহেব। আসলে আপনার চরেরাই আপনাকে জানিয়েছে যে আমরা ঘরেই আছি। কিভাবে জানবে ঘরে যে মোটা পর্দা ফেলা? আপনার অসাধ্য কিছুই নেই। হয়তো কোনো খুদে মাইক্রোফোন কোথাও সেটে রেখে গেছেন। দেখতে না পেলেও শব্দ শুনতে পাচ্ছেন। আপনি বুদ্ধিমান। সে তো বটেই। কোথা থেকে কথা বলছে? সেন সাহেবের ঘরে থেকে। তাহলে তো আমাদের স্বামী স্ত্রীর ডায়লগ সবই শুনতে পেয়েছে। ক্লিয়ার অ্যান্ড লাউড। প্রাইভেসি বলে আর কিছু রাখলেন না। আমার স্ত্রী লজ্জায় পড়বে। আমি আপনাদের শ্রদ্ধা করতে শুরু করেছি। ইউ আর এ গুড কাপল। আপনাদের রিকনসিলিয়েশনটা দারুণ লেগেছে। গোপীনাথ একটু দেখে নিল সোনালি কোথায় আছে। সোনালি এখন রান্নাঘরে হয়তো চা করছে। সে গলাটা একটু নামিয়ে বলল, রিকনসিলিয়েশনটা ভালো হলো কিনা কে বলবে দাদা সাহেব?
বহু বছর পর আমরা মিলেমিশে গেলাম বটে, কিন্তু তার দায়িত্ব কতটা? যেভাবে ঘাতকরা উঠে পড়ে লেগেছে তাতে যে কোনো দিন আমি শেষ হয়ে যেতে পারি। যদি তাই হয় তাহলে এই মিলনটা সোনালীর কাছে দুঃসহ হয়ে থাকবে। হৃদয়বৃত্তির প্রশংসা করেছিলেন, কিন্তু এই নির্দয় পৃথিবীতে হৃদয়বৃত্তি একটা বাড়তি অসুবিধে ছাড়া তো আর কিছুই নয়। ইউ আর রাইট, তবে একটা কথা আছে। কি কথা? জীবন অতীব ক্ষণস্থায়ী, কে কবে মারা যাবে তার নাই ঠিক। এই ক্ষণস্থায়ী আয়ুষ্কালের মধ্যে যদি সামান্য কয়েকটি মুহূর্ত আপনি জীবনের কাছে পেয়ে থাকেন, তাই বা কম কি? আমাদের জীবনে কয়েকটাই মাত্র গোল্ডেন মোমেন্টস আসে, বাদ বাকি জীবনটা কাটে তার স্মৃতি রোমন্থন করে, তাই না? তা বটে। আচ্ছা, আজ অপরাহ্নে আমরা এত হাইলি ফিলোসফিক্যাল হয়ে উঠলাম কেন বলুন তো? তাই দেখছি, ওটাই হলো বয়সের দোষ, আমি বুড়ো হয়ে যাচ্ছি। আপনি কি ৩০ পেরিয়েছেন? আমি ৪০-এর চৌগাঠে দাঁড়িয়ে আছি। দেখতে আমাকে একটু ছোকরা ছোকরা লাগে বটে, কিন্তু আই অ্যাম কোয়াইট ওল্ড। ইউ আর নট এ গুড লায়ার। আচ্ছা মশাই, নিতান্ত দরাদরি যদি করতে চান তাহলে না হয় আরো ৫ বছর ছেড়ে দিচ্ছি। মেবি আই অ্যাম 35। ৩২-এর বেশি একদিনও নয়। সুধাকর একটু হাসল, তারপর বলল, ওকে দেন, লেট ইট বি 32, বাট স্টিল আই অ্যাম ওল্ড। গোপীনাথ স্মিত একটু হেসে বলল, ওর স্ত্রী সম্ভবত চা পড়ছেন। উড ইউ লাইক টু জয়েন দ্য পার্টি? নেমন্তন্নের জন্য ধন্যবাদ, কিন্তু উপায় নেই। আপনার সঙ্গে আমাকে যত না দেখা যায় তত ভালো। কিন্তু ডায়েরিটা সেটা কবে পাবো? ডায়েরিটা ফটোকপি করা হচ্ছে। ও, আমার জানা ছিল ওতে সত্যিই কোনো ভাইটাল ফ্লু আছে কিনা। আমি সায়েন্টিস্ট হলে বলতে পারতাম, তবে অনেক হিজিবিজি আছে, আপনি হয়তো বুঝবেন। আমি লাইনটা কেটে দিচ্ছি কারণ আপনার ফ্ল্যাটে এখনই অতিথির সমাগম হবে। পুলিশ নাকি? আজ সকালে তো তারা এসে ঘরময় সার্চ করেছে, ফটোও তুলেছে। জেরাই জেরাই জেরবার করেছে আমাদের। বলে গেছে আবার আসবে। পুলিশের তো আসারই কথা, তবে এখন পুলিশ নয়, আসছেন রোজমারি আর মনোজ, সঙ্গে সুব্রত। একটা কথা বলে রাখি, কি কথা? দে আর বিং শ্যাডোড। কেউ ওদের এখানে অনুসরণ করছে। কে ওদের পিছনে আছে? সুধাকর উদাস গলায় বল, কেউ হবে, তবে রোজমারি সম্পর্কে আপনি একটু সাবধানে থাকবে। কি ধরনের সাবধান? ভদ্রমহিলা নিজে ততটা খারাপ না, কিন্তু শি কিপস এ ব্যাড কোম্পানি, এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। হয়তো ব্ল্যাকমেইলেরও শিকার। আপনি এত জানলেন কি করে? আই কিপ এ ট্যাগ অন হার। আমি ওদের কি বলবো? ওরা হয়তো একটা চাকরি অফার করবেন। তাও জানি, চাকরিটা আমি নেব বলে ঠিক করেছি। কেন নেবেন? ওদের ল্যাবটা আমার কাজে লাগবে। ল্যাবটা হয়তো আপনার উপযুক্ত হবে না। তাহলে? স্কিপ দ্য অফার। তাহলে কাজ এগোবো কি করে? অন্য উপায় আছে। আপনি কখনো লুলু বলে কারো নাম শুনেছেন? গোপীনাথ একটু অবাক হয়ে বলল, হ্যাঁ। নামটা মনে রাখবে। কেন বলুন তো? দরকার আছে, কিন্তু আর নয়। দে আর অলমোস্ট অ্যাট ইউর ডোর। সুধাকর ফোনটা কেটে দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ডোরবেল বেজে উঠল। চায়ের ট্রে নিয়ে রান্নাঘর থেকে আসছিল সোনালি। বলল, দাঁড়াও, আমি খুলবো। কে না কে? কে জানে বাবা। হঠাৎ তুমি সামনে যেও না। গোপীনাথ সোনালির ভয় দেখে ভ্রু কুঁচকে বলল, খুব বীরাঙ্গনা হয়েছে বুঝি। ভয় নেই, রোজমারি আর মনোজ তোমার বস। আমার বস কেউ নেই, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। অবাক গোপীনাথ বলল, কবে ছাড়লে? মনে মনে ছেড়েছি। কনসার্নটা আমার ভালো লাগছে না। ওরা তোমাকে কাজে লাগাতে চায়। আপনারা শুনছিলেন শেষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল, পর্ব ১৭। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।